আর একদিন পর এমপি ও মন্ত্রী পরিষদের শপথ বরণে প্রস্তুত সংসদ ভবন ও দক্ষিণ প্লাজা। প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন প্রবীণের মন্ত্রিসভায় চমক আনতে চায় বিএনপি। মন্ত্রিসভায় অভিজ্ঞ তরুণ প্রবীণের সম্মেলনের মন্ত্রিসভা হবে। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। জামায়াতের আমিরের বাসায় যাচ্ছেন তারেক রহমান। রাতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করবেন বিএনপি চেয়ারম্যান। কয়েক জেলায় ভোট পুনর্গণনার দাবিতে ক্ষোভ। ইসি নালিশ জানালো 11 দলীয় জোট নির্বাচন শান্তিপূর্ণ চিকিৎসাযোগ্য হয়েছে বলছেন পর্যবেক্ষকরা। হাতিয়ার ধর্ষণ কাণ্ড মারামারির জের বলছে পুলিশ। অভিযোগকারীর চিকিৎসা নথিতে গড়মিল হাসপাতালে ভর্তি ছিলেন বলছেন অভিযুক্ত। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। আর মাত্র একদিন পর শপথ নিচ্ছেন নতুন এমপি ও মন্ত্রিসভার সদস্যরা। সংসদ ভবনে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ পাঠে দেশি বিদেশি 1000 অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। এবার নতুন এমপি মন্ত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন ও দক্ষিণ প্লাজা। মঙ্গলবার সকালে সংসদ ভবনে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ ঘিরে চলছে প্রস্তুতি। ভবনের ভেতরে ধোয়া মোছার কাজ প্রায় শেষ। দক্ষিণ প্লাজাও সাজবে লাল কার্পেটে। শপথ অনুষ্ঠানের আয়োজনের বিস্তারিত জানতে রোববার সচিবালয়ে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টার মুখোমুখি সাংবাদিকরা। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত এটা যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি 1000 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা পরিষ্কার করেন তথ্য উপদেষ্টা ও আইন উপদেষ্টা। আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা হচ্ছে 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার বিষয়ে প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না। প্রশ্নই আসে না। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসভবনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। মারুফা, জানাবেন তারেক রহমান কি জামায়াত আমিরের বাসায় ইতিমধ্যে পৌঁছেছেন কিনা, কি অবস্থা দেখছেন? রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর এইদিকে নিরাপত্তার জন্য যে সার্বিক ব্যবস্থা সেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জোরদার করা হয়েছে। এবং আজকে কিন্তু সন্ধ্যা 7টার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এখানে আসবার কথা। তিনি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। জামায়াত আমিরের সঙ্গে এই দেখাটি আসলে সৌজন্যমূলক দেখা। গত বৃহস্পতিবার যে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে সেখানে 209টি আসন পেয়েছে বিএনপি জোট, এবং জামায়াত তাদের যে মূল প্রতিদ্বন্দ্বী ছিল তারা 77টি আসন পেয়েছে।
তো এই জোটে কিন্তু জামায়াতের এই জোটে অন্যতম একটা শরিক এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বেইলি রোডে থাকেন। এখানে সৌজন্যমূলক দেখা করার পরে কিন্তু নাহিদ ইসলামের সঙ্গে দেখা করতে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু সর্বশেষ যে সংবাদ সম্মেলনটি করেছেন সেখানে বলেছেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এবং দেশ পরিচালনায় সবার সহযোগিতা চেয়েছেন। তো এটি একটি সৌজন্যতার অন্যতম নজির হয়ে থাকবে। সেই নজিরটি স্থাপন করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেটি রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি একটি ইতিবাচক দিক। নতুন বাংলাদেশের নতুন যে গণতান্ত্রিক যাত্রা শুরু হবে, সেই গণতান্ত্রিক যাত্রায় এই সৌজন্যমূলক সাক্ষাৎটি আগামীর বাংলাদেশ একটি রাজনৈতিক সুষ্ঠু পরিবেশের জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য একটি ভালো ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে এখানে যারা উৎসুক সাধারণ মানুষ রয়েছেন তারাও আসলে অপেক্ষা করছেন যে এই যে নতুন সংস্কৃতি তৈরি করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেটিকে তারা অভিবাদন জানিয়েছেন এবং তারা এটিকে প্রশংসা করেছেন। তারেক রহমান বিজয়ী হওয়ার পরে তার যারা মূল প্রতিদ্বন্দ্বী তাদের সঙ্গে এই সৌজন্যমূলক সাক্ষাৎটি আগামীর যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি ভালো ভূমিকা রাখবে, যেটি আসলে দেশ পরিচালনার ক্ষেত্রে অনেকখানি সহজ হবে বা ইতিবাচক ভূমিকা রাখবে বলে সাধারণ মানুষও মনে করছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে পৌঁছবেন। তারপরে জামায়াতের আমির শফিকুর রহমান তিনি তার বাসভবনেই রয়েছেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার টেনামেন্টে যেই ভবনটি রয়েছে 6 নম্বর, সেখানে তিনি রয়েছেন। সেখানে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি চলে যাবেন বেইলি রোডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এবং সেখানে গিয়ে তিনি দ্বিতীয় সৌজন্যমূলক সাক্ষাৎটি করছেন। তো এই সৌজন্যমূলক সাক্ষাতের পরে জামায়াতের আমিরের বা এনসিপির দিক থেকে বা জামায়াত জোটের দিক থেকে কি প্রতিক্রিয়া, সেটি হয়তো গণমাধ্যমে আমরা জানাতে পারবো। তো মোটামুটি এই ছিল সর্বশেষ তথ্য। নাফিসা আমার কাছে, আমি জামায়াতের আমিরের বাসায় রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় এই মুহূর্তে। মারুফা, ধন্যবাদ আপনাকে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে প্রায় 2 দশক পর সরকার গড়তে যাচ্ছে বিএনপি। নবীন প্রবীণদের মিশেলে 40-45 সদস্যের হবে মন্ত্রিসভা, আর দলের স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগই জায়গা পেতে পারেন মন্ত্রিসভায়। হেভিওয়েট নেতাকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হতে পারে বলে আলোচনা রয়েছে। কারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঠিক করবেন বলেও জানান বিএনপি নেতারা। ভোটের মহারণ শেষ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি। বাকি শুধু আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। তবে জনমনে কৌতূহল রয়েছে তারেক রহমানের মন্ত্রিসভার কিচেনে কে কে জায়গা পাচ্ছেন। দলীয় বিভিন্ন সূত্র বলছে বিএনপি সরকারের মন্ত্রিসভায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও মেধাবীদের থাকবে প্রাধান্য। জ্যেষ্ঠ অভিজ্ঞ নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও গয়েশ্বরচন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টুর নামও রয়েছে আলোচনায়। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব পদের 2 জন নেতাকে মন্ত্রিসভায় রাখার চিন্তা করা হচ্ছে, তারা নির্বাচন করেননি। বড় কথা, আইন শৃঙ্খলা রক্ষার জন্য এমন এক ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হোক, যিনি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বলিষ্ঠ ভূমিকা পালন করে দেশে আইন শৃঙ্খলাটাকে নিয়ন্ত্রণে রাখতে পারে, জনগণ যেন সাব্বাস দিতে পারে। তারেক রহমানের সে দৃষ্টি এই মন্ত্রণালয়ের দিকে আছে। কে হবে সেটা আল্লাহ পাক আর তারেক রহমান জানে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন অবসরপ্রাপ্ত একজন সচিব। শিক্ষার দায়িত্বে আসতে পারে বিগত সরকারে থাকা এমন কারো নাম। সংখ্যালঘু বা অন্য ধর্মের অনুসারীদের মধ্য থেকেও মন্ত্রিসভায় একাধিক জনকে রাখা হতে পারে। এবারের মন্ত্রিসভায় 10 থেকে 15 তরুণ মুখ ঠাঁই পেতে পারেন। সুতরাং এই 2/3 মেজরিটি আমাদের জন্য যেমন পথ দেখায় নতুন কিছু করার, তেমনি দায়িত্বও দেয়। আমি আশা করি যে এবারে যে ক্যাবিনেট হবে এবং তারেক সাহেবের নেতৃত্বে এবং তারেক সাহেব যে প্রমিসগুলো জনগণের কাছে করেছে, সেটা আমরা চেষ্টা করব প্রাণপণে যেন ওই জিনিসগুলো ডেলিভার করতে পারি এবং একটা নতুন বাংলাদেশ দেখাতে পারি।
বিএনপি জোট থেকে বিজয়ী হওয়া জুনায়েদ সাকি, আন্দালিফ রহমান পার্থ, নুরুল হক নূর ও ববি হাজ্জাজের নামও রয়েছে আলোচনায়। যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন তার প্রথম চ্যালেঞ্জ হলো দুর্নীতিমুক্ত একটি মন্ত্রিসভা উপহার দেওয়া এবং মন্ত্রিসভার সদস্যদের উপরে নজরদারি করা, যাতে কোনো রকম দুর্নীতি না করতে পারেন তারা। প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়া উচিত এবং দুর্নীতি থেকে শতহস্তে দূরে থাকতে হবে, আর সবার উপরে দেশ। নতুন মন্ত্রিসভা খুব বেশি বড় হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। তবে মন্ত্রিসভার সংখ্যা হতে পারে 40 থেকে 45 জনের মধ্যে। জনগণের রায়ে নির্বাচিত এসেছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার আগে গণমাধ্যমের সামনে বিএনপি চেয়ারম্যানের আত্মবিশ্বাসী উপস্থিতি দেখে বোঝা যায় দায়িত্ব পালনে তারেক রহমানের প্রস্তুতি দীর্ঘ সময়ের। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বহু ভাগে বিভক্ত সমাজকে একসুতোয় গাঁথতে তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন তাতে আশ্বস্ত হবে সাধারণ মানুষ। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর শনিবার প্রথমবারের মতো দেশি বিদেশি গণমাধ্যমের সামনে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লিখিত বক্তব্য এবং সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে দেশে ঐক্য প্রতিষ্ঠার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতি এবং সমাজে ঘটে যাওয়া নানা উত্থান পতনের পর দেশকে নতুনভাবে এগিয়ে নিতে চাইলে ঐক্যের বিকল্প নেই। ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছে, এটা কিন্তু তারেক রহমানের না, আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষ মনে করছেন যে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের স্বার্থে সবার মধ্যে একটা ঐক্য, মিনিমাম সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা দরকার। ঐক্য ঠিক না রাখলে তো দেশ তো ডিরেকশন লেস হয়ে যাবে, এবং নির্বাচনোত্তর যা বলা দরকার হ্যাঁ সেটা বলেছে, এবং এটার একটা কুলিং ইফেক্ট তো পুরো দেশব্যাপী এটার একটা ইফেক্ট তৈরি হবে। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশের পররাষ্ট্র নীতি কি হবে তার ধারণাও পাওয়া গেছে বিএনপি চেয়ারম্যানের বক্তব্যে। বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্র নীতির পুরনো ধ্যান ধারণার পরিবর্তন হতে চলেছে এমন আভাস পাওয়া যাচ্ছে। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, তিনি কিন্তু ওই কথা বলেন নাই। তিনি বলেছেন যে জাতীয় স্বার্থ রক্ষার জন্য, তার মানে কি জাতীয় স্বার্থ রক্ষার জন্য যদি আপনার সাথে ফ্রেন্ডশিপ না থাকে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার জাতীয় স্বার্থই হলো আসল। যে ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ভারত দুটো দেশেরও এখন আগ্রহ তৈরি হয়েছে, একটা হলো তুরস্ক এবং পাকিস্তান। এদের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, কূটনীতি তৈরি করা এবং বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে একটা সমমর্যাদা ভিত্তিক কূটনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটাও একটা চ্যালেঞ্জ। একাধিক বিদেশি সাংবাদিক জানতে চান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। হ্যান্ডিং ওভার অফ মিস শেখ হাসিনা ওয়াজেদ হু ইজ হাইডিং ইন ইন্ডিয়া। তারেক রহমান দেখিয়ে দেন আইনি প্রক্রিয়ার পথ। আইনের চোখে তাকে সঠিক বিচারটা পেতে হবে, তো সেটা তো আইনের শাসনের স্পিরিটের সাথে যায়, যে কোনো অপরাধী সুবিচার পাওয়ার অধিকার রাখে। এখানে তারেক রহমানকে নিয়েও আমাদের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে যে ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন, আমরা তারেক রহমানের মুখ থেকে সেই ধরনের বক্তব্য যে শুনবো না সেটা কিন্তু আমরা বিশ্বাস করি। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজনৈতিক সহ অবস্থানের আহ্বান উঠে এসেছে বিএনপি চেয়ারম্যানের বক্তব্যে। বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী সময়ে এটি হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ভোট পুনর্গণনার দাবিতে আজও বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। নির্বাচনে অনিয়ম আর নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে আগামীকাল ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। এছাড়া 32টি আসনের ব্যালট পুনর্গণনার দাবি নিয়ে ইসিতে নালিশ করেছে এই জোট। এদিকে রংপুরের ডিসি অফিসে গিয়ে ক্ষোভ জানিয়েছেন বিএনপির কয়েকজন পরাজিত প্রার্থী। আর অপরদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। রংপুরের 3টি আসনের ফলাফল পুনর্গণনার দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপি প্রার্থী ও তার সমর্থকরা। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পরে তারা জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করে ভোটে অনিয়মের অভিযোগ তোলে। একই ধরনের অভিযোগ তুলে দেশের আরও কয়েকটি জেলায় বিক্ষোভ করে বিজিত প্রার্থী ও তাদের সমর্থকরা।
নির্বাচনের 3 দিন পর ভোট গণনায় কারচুপির অভিযোগ নিয়ে ইসিতে যান 11 দলীয় জোটের প্রতিনিধি দল। সেখানে প্রায় পৌনে 2 ঘন্টার বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ জানান, 11 দলীয় জোটের নেতাকর্মী ও ভোটারদের ওপর হামলা নির্যাতন করা হচ্ছে। আমরা আগামীকাল 16 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। বিকাল 4:30টায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এতে যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তড়িঘড়ি করে নয়, নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশ করা হয়েছে। দক্ষ মানুষেরাই ভোট গণনা করেছে। জানান, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো অভিযোগ থাকে, সেটা থাকতেই পারে। তারা সেটি যদি মাননীয় হাইকোর্টে যদি শরণাপন্ন হন, সেই অনুযায়ী সিদ্ধান্ত পাবেন তারা। এছাড়াও তিনি বলেন, শপথ পড়ানোর বিষয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এখনো অবগত নয়। জানান, নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। রিটার্নিং অফিসার অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশি বিদেশি বেশ কয়েকটি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। সংস্থাগুলো বলছে, গত কয়েকটি নির্বাচনের তুলনায় এবার গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তবে ভবিষ্যতে ভোট গণনা আরো স্বচ্ছ করার তাগিদ দিয়েছে তারা। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আর সামগ্রিক নিরাপত্তা সব মিলিয়ে এবারের নির্বাচন ছিল অনেকটা উৎসবের। সংঘাতবিহীন ভোটের দিন থাকায় স্বস্তি ছিল জনমনে। বড় ধরনের সংঘাতবিহীন এবারের নির্বাচনকে ভোটের সংস্কৃতিতে এক ধাপ অগ্রগতি হিসাবে দেখছেন নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মনে করছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন। ভবিষ্যতে ভোট গণনা আরও স্বচ্ছ করার আহ্বান জানিয়ে সংস্থাটি বলছে, নির্বাচনী প্রচারণার খরচের বিবরণীও তুলে ধরা উচিত। There's no election that is perfect. You cannot find that in any other jurisdictions. The Election Commission really did well. We are banking on the efforts that we did for the past year. We saw how they evolved also. Because at first when we were communicating with them, of course they're not that open at first, but it improved. It opened to a lot of opportunities after a year, and they did well in preparing the entire election. কিছু অনিয়ম থাকলেও আগের যে কোনো নির্বাচনের থেকে এই নির্বাচন নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে, এমনটা মনে করছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বের যে কোনো সময়ের নির্বাচনের থেকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। এর আগে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন জানায় 2008 সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবার। আর সদ্য সমাপ্ত নির্বাচন শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পথে থাকা বিএনপি 49.97% ভোট পেয়েছে। এরই পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ 31.76% ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। রবিবার নির্বাচন কমিশনের প্রকাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দল ভিত্তিক ফলাফলে এমনটাই উঠে এসেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 3.05% ভোট। আর এর পাশাপাশি ইসলামী আন্দোলন 2.7%, খেলাফত মজলিস 0.76%, গণ অধিকার পরিষদ 0.33% এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ 0.8% ভোট পেয়েছে। নির্বাচনে 0.89% ভোট পেয়েছে জাতীয় পার্টি। পুরো রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এ বিষয়ে বিস্তারিত আদেশ ও পর্যবেক্ষণ পরে জানা যাবে। এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত 5 জানুয়ারি এই বিষয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। খুলনা 5 আসনে খান জাহান আলী থানা জামায়াত নেতা শুকুর আকঞ্জির বাড়িতে
আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে 1 নম্বর আটরা গিলাতলা ইউনিয়নের মুশিয়ালি গ্রামে এই ঘটনা ঘটে বলে দাবি করেছে ভুক্তভোগী। তার অভিযোগ, কয়েকদিন ধরে হুমকি পাচ্ছিলেন। আগুনে বসত ঘরের পাশে শুকনো কাঠ রাখার ঘর পুড়ে যায়। পথের বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, ঘটনাস্থল থেকে কেরোসিন ভরা একটি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে যান খুলনা 5 আসনে জামায়াতের পরাজিত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আর্থিক খাতে বড় ধরনের চ্যালেঞ্জ নিয়েই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। রবিবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানিয়েছেন। আরও জানান, নতুন সরকারের রাজনৈতিক দর্শন ভিন্ন হতে পারে এবং অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্তে তারা একমত নাও হতে পারে। ফলে অন্তর্বর্তী সরকারের নেয়া আর্থিক খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়াই নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। এ সময় তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। সবসময় আমরা সহযোগিতা চাবো এ কথা না, সরকারও বলতে পারবে যে আমরা যে পলিটিক্যাল গভর্নমেন্ট হলাম, আমরা দেশের অর্থনীতিতে যেই ধরনের সংস্কার বা যেভাবে কর্মকাণ্ড চালাতে চাই, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কী ধরনের সহযোগিতা পাব। অর্থাৎ সহযোগিতা হবে, দিব কি, একটা টু ওয়ে ট্রাফিকিং। বাংলাদেশ ব্যাংক চাবে স্বাধীনভাবে মত প্রকাশের, এবং সরকারও চাবে যে বাংলাদেশ ব্যাংক যাতে তাদেরকে সহায়ক শক্তি হিসেবেই তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোতে বিভিন্ন এজেন্ডা ছিল সেগুলো বাস্তবায়নে সহায়তা করে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।